ঐতিহাসিক ও ইতিহাসের শহর মুর্শিদাবাদের যে কাটরা মসজিদ, সবচেয়ে বড় মসজিদ, সেটি আমার পিছনে রয়েছে। তো চলুন ঘুরে ঘুরে দেখি আর এর ইতিহাসটাও আপনাদেরকে বলি। আমাদের এই মুর্শিদাবাদ জেলাতে স্যার যে সকল নবাবী স্থাপত্যগুলি রয়েছে, এটি নবাবী স্থাপত্যের প্রাচীন সৌধ, নাম কাটরা মসজিদ। যার নামে জেলার নাম মুর্শিদাবাদ হয়েছে, বাংলার ফার্স্ট নবাব মুর্শিদ কুলি খাঁ উনি এই মসজিদ নির্মাণ করিয়েছেন 1723-তে। এটি 300+ ওল্ড। কাটরা মসজিদ নামকরণের কারণ, নবাব মুর্শিদ কুলি খাঁর সময় এই মসজিদ সংলগ্ন মাঠে একটা মার্কেট হতো স্যার, সবজির মার্কেট হতো বলে 300 বছর থেকে আজও আমাদের ভিলেজটির নাম সবজি কাটরা। কাটরা মিন্স মার্কেট, ল্যাঙ্গুয়েজ আরবি। তাই বাজারকে প্রাধান্য রেখে মসজিদের নামকরণ করা হয় কাটরা মসজিদ, বাজার মসজিদ। আর স্যার এই মসজিদের আমরা ব্যাক সাইডে দাঁড়িয়ে রয়েছি। ব্যাক সাইডের দুপাশে দুটি উঁচু উঁচু টাওয়ারের ব্যবহার দেখতে পাওয়া যায়। এ ধরনের টাওয়ার 4 কর্নারে 4টি টাওয়ার ছিল স্যার। প্রেজেন্ট টাইমে এই দুটি টাওয়ারই রয়েছে, এগুলি ওয়াচ টাওয়ার ম্যাম। সেই সময়ে যারা এখানকার সোলজার্স উপরে উঠে বাইনোকুলার দিয়ে মুর্শিদাবাদীরা ওয়াচ করতো কোনো এনিমি পার্সন মুর্শিদাবাদে অ্যাটাক করতে আসছে কিনা। আর স্যার উপর থেকে আজান দেওয়া হতো। এখন যেমন 99% মন্দির মসজিদে প্রে করার জন্য সাউন্ড সিস্টেম, 300 বছর আগে সাউন্ড সিস্টেম ছিল না। এর উপরে উঠে চোং দিয়ে আজান দেওয়া হতো। উপর থেকে আজান দিলে পার্শ্ববর্তী ভিলেজের মানুষ শুনতে পেত। টাওয়ারের উচ্চতা 70 ফিট, আর উপরে ওঠার জন্য স্যার রাউন্ড করে 67 সিঁড়ি রয়েছে। সিঁড়ি খারাপ হয়ে গেছে এবং লাইট নিয়ে বলে সেন্ট্রাল গভর্নমেন্ট লক করে দেয়, ওপরে আর উঠে দেওয়া হয় না। আর দেখুন স্যার, এই যে স্মল সাইজের ডোম দেওয়া রুমসগুলি আমরা দেখতে পাচ্ছি, আপার সাইড রুমসগুলি গেস্ট হাউস ছিল, মুসাফিরখানা স্যার। বাইরে থেকে যারা মুসাফির আসতো বা বিজনেস করতে আসতো, ফিরে যেতে না পারলে উপরে থাকতো। নিচের ঘরগুলি মাদ্রাসা ম্যাম, ইসলামিক স্কুল। সেই সময় এক একটি রুমে 4 স্টুডেন্ট 1 টিচার, উর্দু আরবি পার্সিতে ইসলামিক শিক্ষা দেওয়া হতো। 4:1 কেন স্যার? তখনকার সময় একমাত্র ধনী বড়লোকের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারতো, তাই 4:1। আর ওয়ালের গায়ে যে রিভাইজ টিসেপগুলি রয়েছে, এতে সন্ধে হলে অয়েল ল্যাম্প দেওয়া হতো আলোক সম্ভার করার জন্য। আর মসজিদের প্রতিটি এন্ট্রান্স ছোট করে দেওয়া। নবাবের সময় মানুষ 6 ফিট 7 ফিট ম্যাক্সিমাম লম্বা হতো। তো মন্দির মসজিদ সবই ধর্মস্থান। এখানে প্রবেশ করতে হলে মাথা নত করে ধর্মস্থানকে রেসপেক্ট জানিয়ে ভেতরে প্রবেশ করতে হবে, যার জন্য প্রতিটি এন্ট্রান্স ছোট করে দেওয়া হয়েছে স্যার। আসুন ভেতরে। এটি মেন মসজিদ, দিল্লির জামা মসজিদের অনুকরণে নির্মাণ করা যায়। স্ট্যান্ড বাই 4 পিলার্স, 4টি পিলারের সাপোর্ট দাঁড়িয়ে রয়েছে, নিচটা ফাঁকা। নিচে আমরা গোল গোল গুহার মতো খোপগুলি দেখতে পাচ্ছি, এগুলি ড্যাম্প প্রুফ, এয়ার পাসের জন্য। এয়ার পাস হলে বিল্ডিংয়ের বেস ড্যাম্প হবে না, তাতে বিল্ডিং বহুদিন লাস্টিং করবে। 300 বছর আগে স্যার ইলেকট্রিসিটি ছিল না, তো মসজিদের বাইরে আলো করার জন্য মসজিদের ওয়ালের গায়ে স্কোয়ারের মতো বক্স করা রয়েছে। এই বক্সের মধ্যে ম্যাম মিরর সেট করা ছিল, বেলজিয়াম গ্লাস। ব্যাকসাইডের ওয়ালে ত্রিকোণা ছোটো ছোটো খোপ, এগুলি কুলঙ্গি। পুরনো বাড়িতে কুলঙ্গি দেখতে পাওয়া যায়। এতে অয়েল ল্যাম্প, আয়ের মতো শেপগুলিতে ক্যান্ডেল দেওয়া হতো। এগুলি জ্বালানো হলে এর আলো মিররে পড়ে আলো রিফ্লেক্ট হয়ে মসজিদের বাইরের চত্বর আলোকিত হয়ে থাকতো। মিররগুলি নষ্ট হয়ে গেছে, 300 বছর আগের কথা। কথিত যে ব্রিটিশরা খুলে নিয়ে গেছে, কোনো বই লেখা নেই, হয়তো নিয়েও যেতে পারে বা নষ্ট হয়ে গেছে, এমন হতে পারে। আর আমরা এই মসজিদের ওয়ালের গায়ে স্যার কিছু কিছু জায়গায় হোয়াইট প্রিন্ট দেখতে পাই। পুরো কাটরা মসজিদটাই হোয়াইট কালারের ছিল, প্লাস্টার ছুটে যাওয়ার ফলে এই স্মল সাইজের ব্রিকগুলো বেরিয়ে এসেছে। এগুলো বেঙ্গলি ব্রিক বলা হয় স্যার। আসুন ফ্রন্টের দিকে। আমাদের পায়ের নিচে স্মল সাইজের অডিও কাসের শেপে যে ব্রিক আমরা দেখতে পাচ্ছি স্যার, এগুলো বেঙ্গলি ব্রিক বা টালিট। এই ব্রিক্স দিয়ে স্কোয়ার করে ডিফারেন্ট ডিজাইন এখানে সিট করা। চাতালটিতে 2000 সিট রয়েছে। নবাব মুর্শিদ কুলি খাঁর সময় এখানে 2000 পিপল একসাথে প্রার্থনা করতে পারতেন। আর প্রার্থনার সময় তাদের গায়ে রোদ বৃষ্টি না পড়ে ওয়ালে লোহার বালা রয়েছে, এর সাহায্যে শামিয়ানা এখানে টেন্ট লাগানো হতো, নামাজিদের গায়ে রোদ বৃষ্টি না পড়ে। এবার আমরা স্যার মূল মসজিদের ভেতরে প্রবেশ করব। আসুন ভেতরে।
এটি মূল মসজিদ, আর মূল মসজিদের এ ধরনের 5টি এন্ট্রান্স রয়েছে। 5টি এন্ট্রান্সের ডোম 5টি ছিল, প্রেজেন্ট টাইম 2টি দুপাশে রয়েছে। মুর্শিদাবাদ জেলার মসনদে টোটাল 18 নবাব ছিলেন। 18 নবাবের মধ্যে বেঙ্গলের ফার্স্ট নবাব মুর্শিদ কুলি খাঁ, যার নামে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ হয়েছে, স্যার ইনি ফার্স্ট লাইফ ব্রাহ্মণ ছিলেন, পরে ইনি ইসলামে কনভার্ট হয়েছিলেন। এই নবাবের জন্ম হয়েছিল 1665-এ দাক্ষিণাত্যের বুরহানপুরে এক ব্রাহ্মণ বংশে। নবাব মুর্শিদ কুলি খাঁর ফার্স্ট নেম সুদর্শন নারায়ণ মিশ্র, ওনার পিতা দর্প নারায়ণ মিশ্র। সুদর্শন নারায়ণ মিশ্রকে খুবই বাল্য অবস্থায় কিছু কিডন্যাপ করে নেয়। কিডন্যাপ করে নিয়ে গিয়ে এক ইস্পাহান বণিকের নিকট ওনাকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। সে সময় দাস প্রথা ছিল। তো যার কাছে বিক্রয় করা হয়েছিল ওনার নাম হাজি সফি। উনি ইস্পাহান থেকে এসেছিলেন ভারতবর্ষে ব্যবসার জন্য। তো হাজি সফি সুদর্শন নারায়ণ মিশ্রকে অ্যাডপ্ট করেন, ওনাকে দাস রূপে না রেখে নিজের সন্তানের মতোই ভালোবেসে লালন পালন করে বড় করেন। সুদর্শন নারায়ণ মিশ্র নাম পরিবর্তন করে হাজি সাহেবের নামে ওনার নাম দেওয়া হয় মোহাম্মদ হাদি। হাজি সাহেবের মৃত্যুর পর মোহাম্মদ হাদিকে সেই সময়ে দিল্লিতে সম্রাট ছিলেন সম্রাট ঔরঙ্গজেব। এই ঔরঙ্গজেবের আন্ডারে মোহাম্মদ হাদিকে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজে লাগানো হয়। সেখান থেকেই বড় হয়েছিলেন মোহাম্মদ হাদি। আর সেই সময় 300 বছর আগে আমাদের এই বেঙ্গলের নাম ছিল মাকসুদাবাদ, মুর্শিদাবাদের আগের নাম। আর মাকসুদাবাদের ক্যাপিটাল রাজধানী ছিল পূর্ববঙ্গে, যেটা এখন ঢাকা নামে পরিচিত, সেই সময় নাম ছিল জাহাঙ্গীরনগর বা জাহাঙ্গীরাবাদ। আর সেই জাহাঙ্গীরনগরের সেই সময় যিনি দেওয়ান ছিলেন, ট্যাক্স কালেক্টর, ঔরঙ্গজেবের পৌত্র অর্থাৎ নাতি আজিমুস শান। উনি একজন ভোগ বিলাসী ট্যাক্স কালেক্টর ছিলেন। উনি কি করতেন, উনি বাংলার প্রজাদের কাছ থেকে ট্যাক্স কালেকশন করে দিল্লির দরবারে ট্যাক্স পাঠাতেন না, সব ভোগ বিলাসী করে উড়িয়ে দিতেন বাংলার ঐশ্বর্য। তো 1702-এ ঔরঙ্গজেব উনি মারাঠার যুদ্ধে অর্থশূন্যে পড়েছিলেন। দীর্ঘদিন যুদ্ধ চলাকালীন ঔরঙ্গজেবের কোষাগারে অর্থশূন্য দেখা দেয়। ঠিক সেই সময়ে ঔরঙ্গজেব সেই হাদি নামক ব্যক্তিকে কর তলব খা উপাধি দিয়ে পুনরায় ঢাকা জাহাঙ্গীরনগরের দেওয়ান নিযুক্ত করলেন। যেহেতু উনি করদায় করবে, হাদির নাম দেওয়া হয়েছিল করতলব খা। তো করতলব খা জাহাঙ্গীরনগরে গিয়ে সে দেশের প্রজাদের কাছ থেকে করদায় করে সেই সময় দিল্লির দরবারে 2 লক্ষ টাকা পাঠিয়ে দিলেন। তো ঔরঙ্গজেব সেই সময় করতলব খাকে পরিত্রাতা দেবদূত হিসেবে আখ্যা দিয়েছিলেন, যেহেতু উনি বিপদের সময় হাত বাড়ায় সেই কারণে। কিন্তু ঢাকা জাহাঙ্গীরনগরে ঔরঙ্গজেবের নাতি আজিমুস শান, উনি একজন ভোগ বিলাসী ট্যাক্স কালেক্টর, আর সেই ট্যাক্স করতলব খা দিল্লিতে পাঠিয়ে দেয়। তাতে আজিমুস শানের ভোগ বিলাসিতায় অসুবিধে পড়ে, যার ফলে আজিমুস শানের সাথে করতলব খায়ের মনোমালিন্য হলো। আজিমুস শান করতলব খাকে হত্যা করার ষড়যন্ত্র রচনা করেছিলেন, তাতে উনি অসফল হয়েছেন। আর সেই সময়ে বাংলায় একজন ধনকুবের ছিলেন, যিনি পরবর্তীতে সেট উপাধি পেয়েছিলেন। তখন উনি কোনো সেট উপাধি পাননি, ওনার নাম ছিল মানিক চাঁদ, ওনার কারবার ছিল সুদের কারবার। তো অর্থের প্রয়োজনে করতলব খায়ের সাথে মানিক চাঁদের একটা সুসম্পর্ক গড়ে ওঠে। তো 1704-এ করতলব খা মানিক চাঁদের হাত ধরে নিজের দেওয়ানি ঢাকা জাহাঙ্গীরনগর থেকে ট্রান্সফার করে এই মাকসুদাবাদে শিফট করে। মাকসুদাবাদে শিফট করার 2টো রিজন। ফার্স্ট রিজন, উনি দেখলেন যে কোনো সিটি তৈরি করতে হলে আগে যানবাহন ব্যবস্থা দরকার, পথ দরকার। তো ম্যাম উনি দেখেছিলেন যে এখান থেকে দিল্লির জন্য রিভার ব্যবহার করা হতো, পাশে আমাদের এখানে ভাগীরথী রিভার। আর উনি এই জায়গার ওয়াটার লেভেল ভেবে দেখেছিলেন যে এই জায়গাটা খুব উঁচু, এটা বন্যায় ডুবে না, তাই উনি ক্যাপিটালটা এখানে শিফট করলেন। তো করতলব খা এই বাংলায় এসে বাংলার প্রজাদের কাছ থেকে নিয়মিত ট্যাক্স কালেকশন করে উনি ঔরঙ্গজেবের দরবারে পাঠাতেন। ইনি সেই সময় বছরে 1,30,00,000 টাকা করে দিল্লিতে পাঠাতেন। সেই সময় স্যার আমাদের ভারতবর্ষের 50% ট্যাক্স এই বেঙ্গল থেকে যেত, কারণ সেই সময় বেঙ্গলের শিল্প উন্নত ছিল। তো ঔরঙ্গজেব এই করতলব খায়ের কাজে খুশি হয়ে করতলব খাকে 1706-এ বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা 3টে স্টেটের এনাকে নবাব উপাধি দিলেন। আর ইনার নাম দেওয়া হলো আরবি ভাষায়, ম্যাম আরবি ভাষায় নাম দেওয়া হলো 7,000 মসনদ বাবদ মোতায়েন উল মুলক আলাউদ্দৌলা মুর্শিদ কুলি আলী খাঁ নাসিরি জং নাসিরি। এই 7,000 মসনদ বাবদ কথার অর্থ স্যার, উনি ওনার আন্ডারে 7,000 সৈন্য রাখতে পারবে ম্যাডাম। এখন যেমন এমপি এমএলএ বা মন্ত্রীদের স্যার একটা মানে সিকিউরিটি একটা লেভেল থাকে তো ম্যাডাম, A+Z+, তো তখন তার নবাব উনি কিন্তু 7,000 বেশি সৈন্য রাখতে পারবে না। উনি যদি বেশি সৈন্য রাখুন উনি তো দিল্লিতে আক্রমণ করে দিতে পারেন, তাই ওনার ফরমানে লেখা ছিল 7,000 বেশি উনি সৈন্য রাখতে পারবেন না। 7,000 মসনদ বাবদ মোতায়েন উল মুলক আলাউদ্দৌলা, মোতায়েন মানে ওনাকে যেহেতু নিযুক্ত করা হয়েছিল। আর আলাউদ্দৌলা শব্দের অর্থ হচ্ছে একটা নাসির জং নাসির, একটা মানে আমরা যেমন রাজাদেরকে হাইনেস বলে মানে ইংলিশে হাইনেস বলা হয়, তেমন এটা একটা আরবি ভাষায় হাইনেসটা।
তো মুর্শিদ কুলি খাঁ নবাব উপাধি পাওয়ার পর উনি এই মসজিদ নির্মাণ করালেন 1723-তে। আর এই বিল্ডিংয়ের যিনি তত্ত্বাবধানে ছিলেন ওনার নাম মুরাদ ফরাজ খাঁ। উনি পারস্য দেশ থেকে এসেছিলেন স্যার। সেই ফরাজ খাঁকে অর্ডার দিয়ে 2 বছর সময়ে এত বড় মসজিদ উনি নির্মাণ করিয়েছিলেন। স্যার দেখুন, লক্ষ্য করে মসজিদ নির্মাণের জন্য এখানে কোনো লোহা কাঠ পরিবর্গা ইউজ হয়নি। ইট সাজিয়ে আর্চের উপরে খিলানের উপরে বিল্ডিংটি দাঁড়িয়ে রয়েছে। আর 300 বছর আগে সিমেন্টের প্রচলন ছিল না। তখন যে কংক্রিট এখানে ইউজ হয়েছে তা হলো চুন, সুরকি, চিটেগুড়, ডিমের কুসুম, শাঁখ, কুড়ি গুঁড়ো, বিউলির ডাল, সাবুদানা, গাব পচিয়ে কংক্রিট তৈরি করা হতো। 2 ইয়ার্সে মসজিদ কমপ্লিট দেওয়া হলো। মসজিদ কমপ্লিটেড 2 ইয়ার্স পর 1727-এ মুর্শিদ কুলি খাঁ মারা গেলেন। কিন্তু স্যার মুর্শিদ কুলি খাঁ লাস্ট লাইফ ওনার মনে রিয়েলাইজেশন ফিল হয়েছিল যে আমি একজন নবাব হয়ে রাজত্ব চালাতে গিয়ে অজান্তে আমি যদি কোনো অন্যায় করে থাকি, পাপ কাজ করে থাকি, তো আমার মৃত্যুর পর আমাকে মসজিদ সংলগ্ন এমন জায়গায় আমার সমাধি দেওয়া হবে। সর্বধর্মের মানুষ যারা এই মসজিদ দর্শন করতে আসবে, নামাজ পড়তে আসবে, তারা সমাধির উপর দিয়ে মারিয়ে যাবে। মানুষের পদধূলি ওনার সমাধিতে পড়লে হয়তো ওনার পাপস্খলন হবে। তাই নবাব উনি জীবিত অবস্থায় নিজের সমাধি স্থাপন করে গিয়েছেন আর ওনার মৃত্যুর পর সেখানে সমাধিস্থ করা হয়। মসজিদের ফ্রন্ট সাইডে আন্ডারগ্রাউন্ড সিস্টেম সমাধি রয়েছে ওনার সমাধির উপর দিয়ে মারিয়ে গিয়ে সমাধি আমরা দর্শন করতে পারবো স্যার। আসুন। এটি মসজিদের মেন এন্ট্রান্স। আমরা ব্যাক সাইডে প্রবেশ করেছিলাম স্যার। ভারতবর্ষে মুসলিম সম্প্রদায়ে যত মসজিদ নির্মাণ করা হয় তার এন্ট্রান্স ইস্টে হয়। তারা ওয়েস্টে থেকে নামাজ পড়ে, কারণ মক্কার কাবা শরীফ ভারতবর্ষের ক্ষেত্রে ওয়েস্টের দিকে পড়ে। সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের সুবিধার্থে ব্যাক সাইডটা ফ্রন্ট করে দেয়। ন্যাশনাল হাইওয়ে বয়ে গেছে বলে ব্যাক সাইডটা ফ্রন্ট এখন ব্যাক হয়ে গেছে। আর স্যার আমাদের এই পায়ের নিচে রয়েছে মুর্শিদ কুলি খাঁয়ের গ্রেপটা, এর তলাতে সমাধিটা আছে। এখানে একটা সময় লোহার জালি ছিল নেট করা, মানুষ ছিটে গেলে পায়ের ধুলে জালি বোনের কবরে পড়তো। সেন্ট্রাল গভর্নমেন্ট 1958-এ এটিকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করার পর লোহার জাল তুলে দেয়, কারণ বৃষ্টি হলে বৃষ্টি জল জালির ভিতরে জমা হয়েছিল, জাল ড্যামেজ হয়ে গিয়েছিল, যার ফলে এটা কংক্রিট করে সিল করে সাইড দিয়ে কোড়িবর্গর ঘর করে খুলে দেওয়া হয়। আমরা সিঁড়ির নিচে নেমে গিয়ে ওনার সমাধি দর্শন করতে পারবো। ইনি বাংলা, বিহার, উড়িষ্যার ফার্স্ট নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি, যার নামে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। স্যার আমাদের মুর্শিদাবাদ জেলা ঘুরে এই ধরনের অনেক সমাধি দেখতে পাওয়া যায়, হয়তো দেখেছেন বা দেখবেন। সমাধির মুখগুলি সিমেন্ট স্টোন দিয়ে সিল করা, বাঁধানো। একমাত্র সমাধি ওপেন রয়েছে, মাটি দেখতে পাওয়া যায় যে ওপর থেকে মানুষের পায়ের ধুলো পড়তো তার প্রমাণ। এর লেন্থ হাইট 7 ফিট, ইনার উচ্চতা 6 ফিট 2 ইঞ্চ। আর এই মুর্শিদ কুলি খাঁ ইনি ফার্স্ট লাইফ ব্রাহ্মণ ছিলেন স্যার। উনি দুটো ধর্মকে পাশাপাশি রেখে গেছেন। 1726-এ মসজিদের পাশে একটি মন্দির স্থাপনা করেছেন, আমরা যাওয়ার পথে দর্শন করতে পারবো। আসুন স্যার। মুর্শিদাবাদ জেলাতে টোটাল 18 নবাব ছিলেন স্যার। 18 নবাবের মধ্যে মুর্শিদ কুলি খাঁ বা তার পরবর্তী জেনারেশন যারা মুর্শিদাবাদের মসনদে ছিলেন, ফার্স্ট মুর্শিদ কুলি খাঁ যিনি 1706 থেকে 1727 পর্যন্ত মসনদে ছিলেন। সেকেন্ড ইনার জামাতা সুজা খাঁ বা সুজা উদ্দিন, যিনি 1727 থেকে 1739 অব্দি মুর্শিদাবাদের মসনদে ছিলেন। থার্ড সুজা উদ্দিনের ছেলে সরফরাজ খাঁ, মুর্শিদ কুলি খাঁয়ের দহিত্র। সরফরাজ খাঁ 1 বছর মুর্শিদাবাদের মসনদে ছিলেন, 1739 থেকে 40 অব্দি। তারপর এসেছে আলীবর্দী খাঁ। আলীবর্দীর সাথে মুর্শিদ কুলি খাঁর বংশের কোনো ব্লাড রিলেশন নেই। আলীবর্দী ছিলেন পাটনার শাসনকর্তা আজিমাবাদের। 1740-তে ব্যাটল অফ গিরিয়ায় আলীবর্দী সরফরাজকে যুদ্ধে হারিয়ে মুর্শিদাবাদ দখল করে নেয়। আলীবর্দী 1740 থেকে 1756 অব্দি মুর্শিদাবাদের মসনদে ছিলেন। আলীবর্দীর পর আলীবর্দীর দহিত্র সিরাজউদ্দৌলা, বেঙ্গলের লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব সিরাজ 14 মাস ছিলেন মুর্শিদাবাদের মসনদে। 1756 থেকে 1757 ব্যাটল অফ পলাশিনী পরাজিত হয়েছেন। তারপর মির্জাপুরের জেনারেশনে 13 নবাব মুর্শিদাবাদের মসনদে ছিলেন। ফার্স্ট মির্জাপুর, সেকেন্ড মির্জাপুরের জামাতা মীর কাসিম, থার্ড মির্জাপুরের সেকেন্ড ওয়াইফের ছেলে নাজিমউদ্দৌলা, তারপর নাজিমউদ্দৌলার ভাই সাইফুদ্দৌলার ছেলে মোবারকদৌলা, তার ছেলে বাবর আলী, আলিজা, ওয়ালাজা, হুমায়ুনজা, ফরাদুনজা, হাসান আলী, ওয়াসিফ আলী, ওয়ারিস আলী। তো স্যার এই মির্জাপুরের বংশের 13 জন নবাবের মধ্যে 11 জন নবাব, মির্জাপুর থেকে হাসান আলী মির্জা পর্যন্ত এই 11 জন নবাব পরাধীন নবাব ছিলেন। ইনারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে দেশ চালাতেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে 16 লক্ষ টাকা বৃত্তিও পেতেন। শেষের 2 জন নবাব ওয়াসিফ আলী, ওয়ারিস আলী, এরা ভারত স্বাধীন হয়ে যাওয়ার পর নবাব, এদেরকে সম্মান রক্ষার জন্য নবাব বলা হতো। এরা গভর্নমেন্ট থেকে কোনো বৃত্তি পেতেন না।
কাটরা মসজিদের যে ইতিহাস এত সুন্দর করে আমাদেরকে গাইড করলো, আমাদের শোনালো সেই বিপুল বিশ্বাস দা। তো এখানে আসলেই আপনারা ঘুরতে আসলে ওনাকে পাবেন, উনি সবসময় থাকেন। সো এবং খুব ভালোভাবে ব্যাখ্যা করেন। তো ভিডিওটি উনিই করে দিল আমার জন্য, আমি ক্যামেরাম্যান ছিলাম, কিছু বলতে হলো না। তো ধন্যবাদ দাদা আপনাকে, ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ, ওকে।